হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার নাম্বার 15 এর বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন থেকে কোয়াগুলেশন অফ ব্লাড অর্থাৎ রক্ত কীভাবে আমাদের জমাট বাঁধে, কোনো অংশ ইনজিওর হয়ে গেলে সে অংশ রক্তটা কীভাবে জমাট বাঁধে সেই সম্পর্কে এনসিইআরটি বই থেকে আলোচনা করব। এটা বিশেষ করে তোমার নিট স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কোয়াগুলেশন অফ ব্লাড। কোয়াগুলেশন অফ ব্লাড কথার অর্থ হচ্ছে রক্ত জমাট বাঁধা, কোয়াগুলেট হয়ে যাওয়া, জমাট বেঁধে যাওয়া। তুমি জানো that when you cut your finger or hurt yourself, your wound does not continue to bleed for a long time. তোমরা সবাই জানো, যখন কোনো অংশ আমাদের কেটে যায় বা আমরা নিজেকে আঘাত করি, তখন আমাদের সে আঘাতপ্রাপ্ত স্থান থেকে কন্টিনিউ কিন্তু ব্লিডিং হতে থাকে না, সে ব্লিডিংটা একটা সময় পরে থেমে যায়। ইউজুয়ালি দ্য ব্লাড স্টপস ফ্লোয়িং আফটার সাম টাইম। কিছু সময় পরে ব্লাড ফ্লোটা থেমে যায়। ডু ইউ নো হয়, তুমি কি জানো কেন? ব্লাড এক্সিবিটস কোয়াগুলেশন অর ক্লটিং ইন রেসপন্স টু অ্যান ইনজুরি অর ট্রমা। তাহলে ব্লাড কি করছে? জমাট বাঁধছে, কোয়াগুলেশন হয়ে যাচ্ছে, অথবা ক্লট জমাট বেঁধে যাচ্ছে। কার রেসপন্সে? সে ইনজুরি বা ট্রমা রেসপন্সে। মানে যে স্থানে ইনজুরি হলো সেই স্থানটা আমাদের কি করছে? রেসপন্স দিচ্ছে। কাকে রেসপন্স দিচ্ছে? বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন করার জন্য। সেই কেমিক্যাল সিক্রেশন করার ফলে আমাদের কি হচ্ছে? রক্ত জমাট বেঁধে যাচ্ছে। দিস ইজ আ মেকানিজম টু প্রিভেন্ট এক্সেসিভ লস অফ ব্লাড ফ্রম দ্য বডি। এই মেকানিজমের মাধ্যমে আমাদের কি হচ্ছে? বডি থেকে বেশি রক্তপাত হচ্ছে না। একমাত্র যখন তুমি কার ক্ষেত্রে হিমোফিলিয়ার ক্ষেত্রে যাবে, সেহেতু সেই সময় মানে সেই রোগের ক্ষেত্রে যেহেতু কোনো কেমিক্যাল সিক্রেশন হয় না বা কেমিক্যালগুলো তৈরি হয় না, তাই সেখানে কন্টিনিউ ব্লিডিং হয়, যার ফলে মানুষ মৃত্যু করে ঢলে পড়ে। You would have observed a dark reddish brown scum formed at the site of cut or an injury over a period of time. তুমি কি করতে পারবে? যে জায়গাখানে কেটে গেছে সেই জায়গাটাতে কিছুক্ষণ পরে একটা ডার্ক রেডিশ অর্থাৎ তোমার গাঢ় লাল বর্ণের ব্রাউন স্কাম, ব্রাউন লাল বাদামি বর্ণের একটা স্কাম মানে জমাট দেখতে পাবে। ফর্মড অ্যাট দ্য সাইট অফ কাট অর ইনজুরি, যে অংশ কেটে গেছে এরকমভাবে দেখতে পাবে যে এই অংশ লক্ষ্য করো, একটু ডিপ রেডিশ ব্রাউন একটু ক্লট বা স্কাম এখানে জমা হয়ে যাচ্ছে। It is a clot or coagulum formed mainly of a network of threads called fibrins in which dead and damaged formed elements of blood are trapped. তাহলে আমাদের এটা কি হচ্ছে? এটা কার দ্বারা হচ্ছে? যে এই যে ট্র্যাপটা তৈরি হচ্ছে, ট্র্যাপটা কার দ্বারা তৈরি হচ্ছে? আমাদের রক্তে নর্মাল অবস্থা, সাধারণ অবস্থায় যে ফাইব্রিন ফ্যাক্টরগুলো থাকে, ফাইব্রিনোজেন যেটাকে বলছি আমরা, সেই ফাইব্রিনোজেনগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। কিন্তু যখন তোমার কি হয়, কোনো জায়গায় ইনজুরি হয়, সেই দ্রবীভূত জিনিসগুলো থ্রেডস আকারে কীরকম? এরকমভাবে ফাইব্রিনগুলো এরকমভাবে তোমার ওরা ফাইবার তৈরি করে, এবং ফাইবার তৈরি করার ফলে ফাইব্রিনগুলো কাটা স্থানটাকে তোমার বন্ধ করে দেয়, এবং এর সঙ্গে যুক্ত হয় কি? এর সঙ্গে যুক্ত হয় ডেড আরবিসিগুলো যুক্ত হয়ে যায়, যার ফলে এই অংশটা প্লাক তৈরি হয়, স্কাম তৈরি হয়ে যাচ্ছে। ফাইব্রিনস আর ফর্মড বাই দ্য কনভার্সন অফ ইনঅ্যাক্টিভ ফাইব্রিনোজেন ইন দ্য প্লাজমা বাই দ্য এনজাইম থ্রোম্বিন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের শরীরে কী হয়? এই যে প্রথ্রম্বিন, এটা একটু লক্ষ্য করতে হলে বুঝতে পারবে আমাদের দুই রকমভাবে ড্যামেজ হতে পারে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে। তো এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে কি ড্যামেজ টু টিস্যু আউটসাইড দ্য ভেসেল, তাহলে আমাদের রক্তবাহের বাইরের দিকে যে টিস্যু কলাগুলো থাকে সেগুলো তোমার ড্যামেজ হয়, আর ড্যামেজ টু দ্য ব্লাড ভেসেল। এবং ইন্ট্রিনসিক পাথওয়ে মানে হচ্ছে যে আমাদের রক্তবাহগুলো যখন
ড্যামেজ হয়। তাহলে এক্সট্রিনসিক পাথর মানে রক্তবাহর বাইরের জিনিসগুলো ড্যামেজ হচ্ছে, আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে হচ্ছে রক্তবাহগুলো যখন নিজে ড্যামেজ হচ্ছে। এবার এক্সট্রিনসিক পাথরের জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলো লাগবে সেগুলো ফ্যাক্টর 4, 5, 7, 10। এখানে আমি জিনিসগুলো দিয়ে দিয়েছি। 4 মানে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, 5 মানে হচ্ছে তোমার প্রো অ্যাক্সিলারিন আর লেবিয়াল ফ্যাক্টর, 7 হচ্ছে তোমার স্টেবল ফ্যাক্টর আর প্রো কনভার্টিন, এবং 10 নম্বর ফ্যাক্টর স্টুয়ার্ট ফ্যাক্টর বা প্রোয়ার ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলো এক্সট্রিনসিক পাথওয়েতে লাগছে। তারপরে কি হচ্ছে, টিস্যু কলার মধ্যে যে থ্রোম্বোপ্লাস্টিন থাকছে সেটা ক্যালসিয়াম আয়ন এবং প্রোটিনের প্রভাবে কি হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টর এক্স এবং ফ্যাক্টর 5-এ কনভার্ট হচ্ছে। ফ্যাক্টর এক্স মানে কোনটা, স্টুয়ার্ট ফ্যাক্টর বা প্রোয়ার ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলো, বা ফ্যাক্টর 5 যেটা আমাদের প্রো অ্যাক্সিলারিন বা লেবিয়াল ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলো। আবার ইন্ট্রিনসিক পাথওয়েতে কি একই যখন আমাদের ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হচ্ছে তখন প্লেটলেট কোফ্যাক্টর এবং 4, 5, 9, 10, 11, 12 এই সমস্ত ফ্যাক্টরগুলো, 4, 5 বলতে ক্যালসিয়াম আয়ন লাগছে, প্রো অ্যাক্সিলারিন লাগছে, স্টেবল ফ্যাক্টর লাগছে, তারপর হচ্ছে তোমার ক্রিসমাস ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি লাগছে, স্টুয়ার্ট ফ্যাক্টর লাগছে, তারপর অ্যান্টি হিমোফিলিক সি ফ্যাক্টর লাগছে, আর হ্যাগম্যান ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর ডি লাগছে। এতগুলো জিনিস তোমার ইন্ট্রিনসিক পাথওয়েতে অ্যাক্টিভেট হয়ে আছে। যখন কোনো মানে ব্লাড ভেসেল ড্যামেজ হচ্ছে তখন এই জিনিসগুলো সবাই অ্যাক্টিভেট হচ্ছে। তারপর কি হচ্ছে, প্লেটলেট থ্রোম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভেট কি করে, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। দু রকমের থ্রোম্বোপ্লাস্টিন পেলাম আমরা, একটা হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং একটা হচ্ছে প্লেটলেট থ্রোম্বোপ্লাস্টিন। এগুলো কি করছে, আমাদের ফ্যাক্টর এক্স বা ফ্যাক্টর এক্স বলতে স্টুয়ার্ট ফ্যাক্টর বা পাওয়ার ফ্যাক্টর রয়েছে তাকে অ্যাক্টিভেট করছে। অ্যাক্টিভেট করার পর এবং ফ্যাক্টর 5কে অর্থাৎ প্রো অ্যাক্সিলারিন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করছে। ভিটামিন কে এর প্রেজেন্সে কি করছে, প্রোথ্রম্বিনেজ এই যে এনজাইমটা, প্রো মানে কি আগে, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ ফর্মে রয়েছে, সেই ইনঅ্যাক্টিভ হেপারিন ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিনেজ কি করলো, অ্যাক্টিভেট হয়ে প্রোথ্রম্বিনে কনভার্ট হলো। এবং প্রোথ্রম্বিন আবার কি করলো, তোমার প্রোথ্রম্বিনের যে এনজাইমটা প্রোথ্রম্বিনে ইনঅ্যাক্টিভ ফ্যাক্টরটা ক্যালসিয়ামের উপস্থিত থ্রম্বিনে কনভার্ট করলো, এবং প্রোথ্রম্বিনের সঙ্গে সঙ্গে হেপারিনকে আমাদের ইনঅ্যাক্টিভ করলো। হেপারিনের কাজ কি, আমাদের রক্তবাহের মধ্যে রক্তকে জমতে না দেওয়া, এটা কাজ। কিন্তু আমার এখানে তো রক্ত জমাট বাঁধতে হবে, তাই প্রোথ্রম্বিনের কাজ হলো হেপারিনকে ইনঅ্যাক্টিভেট করা এবং প্রোথ্রম্বিনকে ক্যালসিয়ামের আয়নের উপস্থিতিতে থ্রম্বিনে কনভার্ট করলো। এই থ্রম্বিন আমাদের রক্তে দ্রবীভূত অবস্থায় থাকা ফাইব্রিনোজেনকে, এই যে ফাইবারগুলোকে তোমার ফাইব্রিনে কনভার্ট করলো। ফাইব্রিনটা হচ্ছে কি অদ্রবীত, অর্থাৎ রক্তে সেটা দ্রবীভূত অবস্থায় থাকবে না, অদ্রবীত অবস্থায় থাকবে। এই ফাইব্রিন ফ্যাক্টর তখন কি করছে, এই ডেড আরবিসিগুলোকে নিয়ে সঙ্গে সঙ্গে কি করলো, ডেড আরবিসিগুলোকে নিয়ে সে একটা ক্লট বা স্কাম তৈরি করলো। বুঝতে পারলে, এই হচ্ছে তোমার ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরের মেন ফর্মুলা। এবার দেখো, তাহলে থ্রম্বিনস ইন টার্নস আর ফর্মড ফ্রম দ্য অ্যানাদার ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা কল প্রোথ্রম্বিন। তাহলে আমরা প্রোথ্রম্বিন থেকে থ্রম্বিনে কনভার্ট দেখলাম, কার উপস্থিতিতে, প্রোথ্রম্বিনেজ অ্যাক্টিভেট এনজাইমের উপস্থিতিতে। অ্যান এনজাইম কমপ্লেক্স থ্রম্বোকাইনেজ, এই যে প্রোথ্রম্বিনেজ বা থ্রম্বোকাইনেজ একই জিনিস, সে উপস্থিতিতে প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে কনভার্ট হয়ে গেল, ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাবভ রিয়াকশন। This complex is formed by a series of linked enzyme reaction cascade process involve number of factors present in the plasma in an inactive state. তারপর সেগুলো কি করলো, যে ফ্যাক্টরটি 12 উপস্থিত থাকলো, তো আগের যে ফ্যাক্টরগুলো আমরা পড়লাম সেই ফ্যাক্টরগুলো কি করলো, এখানে লাগলো। An injury or trauma stimulates the platelet in the blood to release certain factors which activate the mechanism of coagulation. তারা এই যে ট্রমা বা ইনজুরি হয়েছে সেই ইনজুরিগুলো প্লেটলেট ফ্যাক্টর থেকে অনেক ফ্যাক্টরকে রিলিজ করলো এবং কোয়াগুলেশন ফ্যাক্টরকে স্টিমুলেট করলো। সার্টেন ফ্যাক্টরস রিলিজড বাই দ্য টিস্যু অ্যাট দ্য সাইট অফ ইনজুরি, কিছু কিছু ফ্যাক্টরগুলো যে স্থানে ইনজুরি হয়েছে সেখানে রিলিজ হলো। অলসো ক্যান ইনিশিয়েট, সেগুলো আবার বৃদ্ধি করলো কোয়াগুলেশনকে। ক্যালসিয়াম আয়ন প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ক্লটিং। তাহলে আমরা
ভালো করে দেখে নেবো আবার যে কি হচ্ছে ক্লটিং ফ্যাক্টরে। প্রথমে আমাদের দুটো পাথওয়ে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে। এক্সট্রিনসিক পাথওয়ে মানে আমার রক্তবাহের বাইরের দিকে যদি কোনো ইঞ্জুরি, আমার কোনো স্কিন কেটে গেল বা হয়তো হালকা স্ক্রিনের মধ্যে স্ক্রিনের তলা পর্যন্ত কাটলো কিন্তু আমাদের ব্লাড ভেসেল কাটলো না, সেক্ষেত্রে হতে পারে। ইন্ট্রিনসিক পাথওয়ে মানে যখন আমাদের রক্ত বাহুগুলো নিচ থেকে ভেঙে যাচ্ছে। এই এক্সট্রিনসিক পাথওয়ে যখন আমাদের শরীরে দেখা দিল তখন আমাদের প্লাজমা ফ্যাক্টর 4, 5, 7 এবং 10, এখানে 4, 5, 7, 4 মান হচ্ছে ক্যালসিয়াম, 5 ফ্যাক্টর মান হচ্ছে প্রো অ্যাক্সিলারি লেবিয়াল ফ্যাক্টর এবং 7 মান হচ্ছে তোমার স্টেবল ফ্যাক্টর আর প্রো কনভার্টিন। এই ফ্যাক্টরগুলো যখন অ্যাক্টিভেট হয়ে গেল তখন সেটা টিস্যু থ্রোম্বোপ্লাস্টিনকে অ্যাক্টিভেট করলো। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন তখন ক্যালসিয়াম আয়ন প্রোটিনের উপস্থিতিতে ইনঅ্যাক্টিভেট এক্স ফ্যাক্টর মানে স্টুয়ার্ট ফ্যাক্টর, প্রোআর ফ্যাক্টরকে সক্রিয় করলো। একইভাবে এই 10 ফ্যাক্টরটাকে অ্যাক্টিভেট করবে কে? ইন্ট্রিনসিক পাথওয়ে। যখন রক্তবাহ আমাদের কোনো কারণে কেটে গেছে, রক্তবাহ কেটে গেলে তোমার কি হচ্ছে, প্লেটলেট আমাদের রিলিজ হবে এবং সঙ্গে 4, 5, 9, 10, 11, 12 সবগুলো ফ্যাক্টর রিলিজ হবে, যেগুলো প্লেটলেটের থ্রোম্বোপ্লাস্টিনকে রিলিজ করবে। প্লেটলেট কোনটা? এই যেটা হচ্ছে তোমার প্লেটলেট ফ্যাক্টর 3, টিস্যু ফ্যাক্টর থ্রোম্বোপ্লাস্টিন। তারপর হচ্ছে কি এরা ক্যালসিয়াম আয়ন প্রোটিনের উপস্থিতিতে ফ্যাক্টর 10 যেটা রয়েছে স্টুয়ার্ট ফ্যাক্টর বা প্রোআর ফ্যাক্টর তাকে অ্যাক্টিভেট করবে। এই অ্যাক্টিভেট ফ্যাক্টরটা আবার ফ্যাক্টর 5 অর্থাৎ প্রো অ্যাক্সিলারিন ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হবে ভিটামিন কে এর উপস্থিতিতে প্রোথ্রম্বিনেজকে ইনঅ্যাক্টিভেট হেপারিনটাকে ইনঅ্যাক্টিভেট করবে এবং প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করবে ক্যালসিয়াম উপস্থিতিতে। থ্রম্বিনটা তখন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করবে অদ্রবীভূত প্রোটিন। এই ফাইব্রিনটা তখন ফ্যাক্টর 2 এর উপস্থিতিতে ব্লাড ক্লট করবে এবং ব্লাড ক্লট করার পরে সেই ব্লাড অর্থাৎ এর চারিদিকে একটা হালকা দেখবে সিরাম অর্থাৎ হালকা হলুদ বর্ণের একটা তরলের আবরণ পড়বে যাতে সেখানে কোনো ইনফেকশন না হয়। এই সিরামগুলো বেরিয়ে আসবে এবং আমার জায়গাটাকে প্রোটেক্ট করবে, রক্তটাকে বন্ধ করে দিবে। এই হচ্ছে তোমার ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো কোথা থেকে তৈরি হয়েছে সেগুলো এখানে লিস্ট করে দেওয়া আছে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমাদের লিভার থেকে এবং প্লেটলেট থেকেই তৈরি হয়। এটা ছিল আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ। থ্যাংক ইউ।